তো আগের দিন আমরা ব্রিটিশ ভারতে যে বিভিন্ন আইনগুলো হয়েছিল, সেই আইনগুলো সম্পর্কে আমরা ডিসকাশন করছিলাম। কালকেই আমরা এগুলো সম্পর্কে ডিসকাশন করছিলাম। করতে গিয়ে আমরা দেখলাম যে ২ টো ফেজে বা ২ টো প্রসেস বা ২ টো ফেজে আমাদের ভারতে ব্রিটিশ আইনগুলো কার্যকরী হয়েছিল। একটা ছিল আমাদের যে আমাদের কোম্পানি রুল, আরেকটা ছিল কি আমাদের ক্রাউন রুল। তাই তো? তো আগের দিন আমরা কোম্পানি রুলটা সম্পর্কে পড়েছি। এবং ক্রাউন রুলের যে প্রথম রুল সেটা সম্পর্কে আমরা পড়েছি। ক্রাউন রুলের প্রথমে যে 1858 সালের ভারত শাসন আইন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? সেটা আমরা আগের দিন পড়েছি। তাই তো? এবার আজকে আমরা পড়ব তার পরের আইন যেটা ব্রিটিশ ভারতে কার্যকরী করা হয়েছিল। সেগুলো বিভিন্ন কাউন্সিল অ্যাক্ট। অর্থাৎ কোম্পানি রুল আমরা করে নিয়েছি। তাহলে আমরা পড়ব ক্রাউন রুলের মধ্যে ভারত শাসন আইনের পরবর্তী আইন, সেটা বিভিন্ন কাউন্সিল অ্যাক্ট সম্পর্কে। এবার কাউন্সিল অ্যাক্ট, যেটাকে আমরা বাংলাতে বলি কি বিভিন্ন পরিষদ আইন। কাউন্সিল মানে বিভিন্ন পরিষদ হয়। তো বিভিন্ন পরিষদ আইন বা কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। তো ব্রিটিশ ভারতে এরকম ৩ টে কাউন্সিল অ্যাক্ট হয়েছিল, যেগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রথম কাউন্সিল অ্যাক্টটা হয়েছিল 1861, 1861 সালের কাউন্সিল অ্যাক্ট হয়েছিল। তারপরে কাউন্সিল অ্যাক্টটা হয়েছিল কবে? 1892, 1892 সালে। লাস্ট কাউন্সিল অ্যাক্ট হয়েছিল কবে? 1909 তে, 1909 এ হয়েছিল থার্ড কাউন্সিল অ্যাক্ট। তাহলে ফার্স্ট কাউন্সিল অ্যাক্ট 1861, সেকেন্ড কাউন্সিল অ্যাক্ট 1892, আর থার্ড হয়েছিল 1901। 3টে কাউন্সিল অ্যাক্ট হয়েছে। এবার আমাদের এই যে কাউন্সিল অ্যাক্ট করার উদ্দেশ্য কি ছিল? কেন এই কাউন্সিল অ্যাক্ট গুলো গঠন করা হয়েছিল? এটা আমাদের প্রথমত পড়তে হয় যে বিভিন্ন কাউন্সিল অ্যাক্ট গঠনের উদ্দেশ্য কি ছিল। তাহলে উদ্দেশ্য কি হবে? আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা ছিল, ঠিক আছে? আমাদের যে প্রশাসনিক কাঠামো ছিল, ব্রিটিশ ভারতের যে প্রশাসনিক কাঠামো ছিল, ঠিক আছে? সেই প্রশাসনিক কাঠামোর সংস্কার করা। যাতে প্রশাসনিক কাঠামো মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার, সেটাকে রিডিজাইন করার জন্য আমাদের কাউন্সিল অ্যাক্ট কার্যকরী করা হয়েছে। এবার এই প্রথম কাউন্সিল অ্যাক্ট 1861 এ কি করা হয়েছিল বা উদ্দেশ্য কি ছিল? প্রথমত এই কাউন্সিল অ্যাক্ট যেটা হয়েছিল, প্রথম যে কাউন্সিল অ্যাক্টটা হয়েছিল, সেখানে প্রথমবার কি করা হয়েছিল? ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। খুব ভালো করে বুঝবে। বিকেন্দ্রীকরণ মানে যেটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজেশন। আমরা আগের দিন কেন্দ্রীকরণ ব্যাপারটা বলেছিলাম। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কেন্দ্রীকরণ করা হয়েছিল, করার প্রবণতা হচ্ছিল। এখানে ডিসেন্ট্রালাইজেশন অর্থাৎ ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রের হাতে না রেখে বিভিন্ন প্রদেশের মধ্যে ক্ষমতাকে ডিস্ট্রিবিউট করে দেয়া হবে। এটাকে আমরা বলি ডিসেন্ট্রালাইজেশন। ওকে? তাহলে এটা ছিল প্রথম ভাবে ডিসেন্ট্রালাইজেশন। এবার দেখো ডিসেন্ট্রালাইজেশন করা যে হলো, এটা নিশ্চয়ই আমরা বুঝি কিসের মাধ্যমে ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছিল? সিম্পলি পোর্টফোলিওর মাধ্যমে। আগের দিন আমি পোর্টফোলিও ব্যাপারটা বলেছিলাম। পোর্টফোলিওটা কি বলেছিলাম মনে আছে? কালকে বলেছিলাম এই দপ্তর দপ্তর বন্টন দপ্তর বন্টন। ঠিক আছে? হুম। তার মানে আজকের দিনে দেখো ক্ষমতা ডিসেন্ট্রালাইজ, তার মানে অর্থমন্ত্রী নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারে অর্থ দপ্তর সংক্রান্ত বিষয়। তার মানে বেসিক্যালি পোর্টফোলিওর মাধ্যমে ডিসেন্ট্রালাইজেশন করা হয়েছিল। কারণ পোর্টফোলিওর মাধ্যমে গঠন করা হয় কি একটা মন্ত্রী সভা গঠন করা হয়। দেখো পোর্টফোলিওর মধ্যে যে যে দপ্তর পাবে তাদেরকে আমরা একটা মন্ত্রী বা মিনিস্টার হিসেবে কনসিডার করব। সেই কারণে এটাকে আমরা কি বলবো? যে মন্ত্রিসভা হিসেবে। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? 1861 এর 1st অগস্ট এই আইনটা পাস করা হয়েছিল। ঠিক আছে? তাহলে বুঝলাম এই আইনের মাধ্যমে প্রথমবার বিকেন্দ্রীকরণ করার ক্ষমতা বা বিকেন্দ্রীকরণের অধিকার দেওয়া হয়েছিল। ঠিক আছে? এবার কিসের মাধ্যমে করা হয়? এখানে তাহলে এর যে উদ্দেশ্য বা এর যে পদ্ধতি হিসেবে কি কি করা হলো? উদ্দেশ্য নিয়ে নিলে তো হবে না, পদ্ধতি প্রয়োগের মাধ্যমে করতে হবে।
প্রথমত কি হলো প্রথমত কি হলো যে আমাদের যে ভাইসরয় ছিল, আমরা ভাইসরয় ছিল, লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় ছিল। সেই ভাইসরয়ের যে কাউন্সিল ছিল, ভাইসরয়ের একটা কাউন্সিল ছিল, আমরা কি বলেছিল? যেটা হচ্ছে ভারত সচিবের আন্ডারে কাউন্সিল ছিল। আইনি পরামর্শ দেওয়ার জন্য অ্যাডভাইজারি কমিশন ছিল। সেই কাউন্সিলে ভাইসরয়ের যে কাউন্সিল ছিল সেখানে কিছু বেসরকারি সদস্য অ্যাপয়েন্ট করা হলো। বেসরকারি সদস্য মনোনীত বা অ্যাপয়েন্ট করা হলো এবং সেই বেসরকারি সদস্য কারা ছিল? ভারতীয়। তাহলে পরীক্ষায় আসে কোন আইনের মাধ্যমে প্রথম গভর্নর জেনারেল যে কাউন্সিল সেখানে ভারতীয় সদস্যদেরকে অ্যাপয়েন্ট করা হলো। এরা বেসরকারি সদস্য মানে পার্লামেন্টের মেম্বার নয় কিন্তু। যেমন আমাদের কিছু মন্ত্রী হয় দেখবে, মানে আমাদের হচ্ছে সরকারি মন্ত্রী বেসরকারি বিল এরকম হয়, সেরকমও ব্যাপার হয় কিন্তু, ঠিক আছে? তো যাই হোক এগুলো অন্য কথা। তো বেসরকারি সদস্য হিসাবে কিছু ভারতীয়দের, এবার দেখো সমস্ত যে কোনো ভারতীয় না, অবশ্যই যাদের কাছে টাকা পয়সা বেশি থাকবে, পলিটিক্স কে প্রভাবিত করতে পারে, সেরকম হবে। আচ্ছা, অর্থাৎ এই যে ভারতীয় মনোনীত সদস্যদের মধ্যে কাকে কাকে নিয়ে আসা হলো? কিছু এলিট লোকেরা। যেমন যদি এক্সাম্পল বলো তাহলে বলবো বেনারসের রাজা, মাঝে মাঝে আসে এরকম। বেনারসের রাজা, পাটিয়ালার রাজা, পাটিয়ালার যে মহারাজা ছিল, ঠিক আছে? আর একজন বিখ্যাত ব্যক্তি ছিল, সেই ব্যক্তির নাম হিসেবে আসে, সেটা হচ্ছে স্যার দিনকার রাও। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে স্যার দিনকার রাও কে? দিনকার, দিনকর বা দিনকার রাও, তাকে কোন আইনের মাধ্যমে গভর্নর ভাইসরয়ের কাউন্সিলে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল? সেটা হবে কাউন্সিল অ্যাক্ট 1861। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, প্রথম যে পয়েন্ট, এটা আমরা আশা করি বুঝতে পারবো। কোনো যদি সমস্যা থাকে সঙ্গে সঙ্গে কিন্তু জিজ্ঞেস করবে। ওকে, এবার দেখো এই অ্যাক্টের মাধ্যমে কি করা হলো? বম্বে প্রেসিডেন্সি আর মাদ্রাজ প্রেসিডেন্সির, এই প্রেসিডেন্সির আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হলো। এবার বলো আগেও কিন্তু আইন প্রণয়নের ক্ষমতা ছিল। কোন আইনের মাধ্যমে বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্সির আইন প্রণয়নের ক্ষমতা বন্ধ করা হয়, লোপ করা হয়? বলো, আগের দিন বলেছিলাম কোন আইনের মাধ্যমে করা হয়েছিল, কালকেই বললাম রেগুলেটিং অ্যাক্টে। রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে এদের ক্ষমতা তুলে নেওয়া হয়েছিল। দেখি মনে আছে নাকি, কালকে ক্লাস করেছিলেন? লিখেছিলে পয়েন্টগুলো সবকিছু? কালকে হচ্ছে আমি যে লিখেছিলাম বলে লিখেছিলে তো, লেখনি? লিখেছি সব। লিখেছিলে। ওখানে দেখো কোন অ্যাক্টের মাধ্যমে ভাইস রয়ের হাতে, ভাইস রয় বলবো না, গভর্নর জেনারেলের হাতে লেজিসলেটিভ পাওয়ার দেয়া হয়েছিল? কোন অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেলের হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেয়া হয়েছিল? দেখি মনে আছে নাকি, কালকেই বললাম। টাটকা জিনিস ভুলে গেছো, কি হবে? খেয়াল করে পড়ছো না, খেয়াল করে একটু পড়োনি এই জন্য। 1833-এর চার্টার অ্যাক্ট দেখো তো, লর্ড উইলিয়াম বেন্টিক আছে, খুঁজে পাচ্ছ? হ্যাঁ স্যার, হ্যাঁ। এনাকে বেসামরিক ও সামরিক ক্ষমতা দেওয়া হয়। তাহলে তাহলে ওখানে লেজিসলেটিভ পাওয়ার দেওয়া হয়। তার মানে দেওয়ার উদ্দেশ্য কি? তার মানে বলা গেছে যে বোম্বে এবং মাদ্রাজের যে পাওয়ার ছিল সেটাকে খারিজ করে দেওয়া হলো। তাহলে সেই জিনিসটাকে আবার 1833-এ যে পাওয়ারটা এদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল সেই পাওয়ারটা আবার তাদের হাতে দেয়া হলো। ঠিক আছে? রেগুলেটিং অ্যাক্টের ক্ষেত্রে ছিল কিন্তু সেটাকে তো আবার দেয়া হলো, তাই না? তোমার 1833-এ তুলে নেওয়া হয়েছিল না, এই কথাটাই আমি বলতে চাইছি। এবার দেখো এখানে কি করা হয়, যেমন ভাবে এই পাওয়ারটাকে দেখো আরো একটু ডিসেন্ট্রালাইজ করা হবে। কিভাবে? আমাদের যে কিছু ইম্পর্টেন্ট জায়গা যেমন বাংলা, তারপর উত্তর পশ্চিম সীমান্ত, মানে যেটাকে নর্থ ওয়েস্ট প্রভিন্স বলি, উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল এবং পাঞ্জাব, কারণ এই তিনটে জায়গা হচ্ছে ভীষণ সেন্সিটিভ জায়গা। ঠিক আছে? এই তিনটে জায়গার জন্য কি করা হলো?
নতুন আইন পরিষদ গঠন করা হলো। এই তিনটে জায়গার জন্য নতুন আইন পরিষদ গঠন হলো। কেন? নতুন আইন পরিষদ গঠন করা, দেখো এগুলো হচ্ছে যেটাকে আমরা বাংলা ভাষায় বলি না স্পর্শকাতর জায়গা, ঠিক আছে? সেরকম এগুলো হচ্ছে স্পর্শকাতর জায়গা। মানে এসব জায়গায় লোকেদের মধ্যে আনরেস্টের প্রবণতা অনেক বেশি। সেই কারণে এদের ক্ষেত্রে নতুন আইন পরিষদ এদেরকে দেয়া হলো। বাংলা দেখো সবথেকে বেশি আনরেস্টের জায়গা বাংলা, ঠিক আছে? তারপরে আমাদের পাঞ্জাব, এই জন্য দেখো এই দুটোকে আমাদের পার্টিশনের সময় ভাগ করা হয়েছিল, ঠিক আছে? তো বাংলাতে, তার মানে বাংলাতে কি হলো, এর মেম্বার কবে করা হয়েছিল বাংলাতে? 1862 তে, 1862 তে। উত্তর পশ্চিম সীমান্তে 1866 তে, 1866 এ। আর পাঞ্জাবে 1897, 1897। তার মানে এই কাউন্সিল অ্যাক্টের, সেকেন্ড কাউন্সিল অ্যাক্টের পরে হয়েছিল, কিন্তু এর আন্ডারে তিনটে জায়গায় তৈরি করার কথা বলা হয়েছে, ঠিক আছে? বাংলায় 62, তারপর আমাদের কি বলে, হ্যাঁ, বাংলায় 62, তোমার হচ্ছে নর্থ ওয়েস্ট প্রভিন্সে তোমার হচ্ছে 66, আর এতে 97, ঠিক আছে? তো এর মাধ্যমে নতুন আইন পরিষদ গঠন করা হয়েছিল। পেলাম সিম্পল ব্যাপার। এবার এখানে আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে কার্যকরী করা হয়েছিল, কি? ভাইস রয়ের হাতে, খুব ভালো করে বুঝবে, ভাইস রয়ের হাতে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেওয়া হয়। এবার অর্ডিন্যান্স কি ছিল মনে আছে? বলো অর্ডিন্যান্স কি? কিন্তু স্যার কোনো বিল জরুরি যদি অবস্থা। লোকসভা বা রাজ্যসভায় না নিয়ে গিয়ে যদি প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয়, আচ্ছা, কোনো বিল যদি লোকসভা বা রাজ্যসভায় না নিয়ে গিয়ে প্রেসিডেন্টের কাছে নিয়ে গেলে সেটাকে আমরা অর্ডিন্যান্স বলবো, তাই তো? তার মানে সেই বিলটা লোকসভা রাজ্যসভায় কখনোই পাস হবে না, শুধু প্রেসিডেন্ট বলে দিলেই সেটা হয়ে যাবে, তাই তো? স্যার, এটা যখন বুঝছো? সেশন চলে না তখন ওটা ডাইরেক্ট পিএম প্রেসিডেন্টের কাছে নিয়ে গিয়ে অর্ডিন্যান্স জারি করেন, কিন্তু সেটা আবার ওই যখন সেশন শুরু হয় তাহলে 6 মাসের মধ্যে সাইন করাতে হয়, এই 6 সপ্তাহের মধ্যে সাইন করাতে হয়। 6 সপ্তাহের মধ্যে সাইন করে। তো অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেয়, এটাকে তাহলে আমি একটু এলাবোরেটলি খুব সুন্দরভাবে বোঝাই। দেখো দুটো পোস্ট দেওয়া হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে, কি কি? একটা ছিল আমাদের ভাইস রয়, আর একটা কি, সেক্রেটারি অফ স্টেট, মনে আছে? সেক্রেটারি অফ স্টেট ছিল তো, ভারত সচিব। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ, ছিল। তাহলে তাহলে ভাইস রয় কি করছে? আমাদের প্রশাসনিক কাজ করছে। সেক্রেটারি অফ স্টেট কি করছে? আইন, তো আইনের ব্যাপার স্যাপার দেখছে। তাহলে দুজন আলাদা আলাদা। মানে সিম্পলি আমরা যদি বলি ভাইস রয় হচ্ছে আজকের দিনের এক্সিকিউটিভ, আর সেক্রেটারি অফ স্টেট হচ্ছে লেজিসলেটিভ। এবার দেখো কোনো আইন তৈরি করার, এবার আইন করার জন্য তাহলে ভাইস রয়কে যদি কোনো আইন লাগে ভাইস রয়ের, তাহলে তার জন্য সেক্রেটারি অফ স্টেট কে বলতে হবে। তো তিনি সেটা লন্ডন থেকে পাস করে আনলে তাহলেই না সেটা কার্যকরী হবে। তো ইমিডিয়েট অবস্থায় যদি ভাইস রয় কিছু আইন প্রণয়ন করতে চায়, তাহলে সে কি করতে পারে? অর্ডিন্যান্স জারি করার মাধ্যমে সেটাকে কার্যকরী করে দেবে। তারপর সেক্রেটারি অফ স্টেটের মাধ্যমে ব্রিটিশ পার্লামেন্টের থেকে সেটা পাস করাতে পারে। মানে আজকের দিনে যেটা আমাদের পার্লামেন্টে, মানে যেটা আমাদের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের থ্রু দিয়ে করতে পারে, সেম ভাবে সেই সময়ের ভাইস রয় সেক্রেটারি অফ স্টেটের থ্রু দিয়ে এটা করতে পারত। বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে আমাকে কন্ডিশন দিয়ে বোঝাতো। ক্লিয়ার হলো না হয়? হ্যাঁ অথবা না বলো, না বললে অন্যভাবে বোঝাবো। যদি বুঝতে পেরে যাও তাহলে এটা এভাবেই থাকবে। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে ভাইস রয়ের হাতে অর্ডিন্যান্স জারির ক্ষমতা দেওয়া হলো। এবার দেখো এবার কি হলো নেক্সট, এরপর কি হলো যে 1861, হ্যাঁ, এরপর কি হলো, তবে দেখো হ্যাঁ অবশ্যই অর্ডিন্যান্স জারি করবে, কিন্তু পরে কিন্তু এটাকে কার্যকর করাতে হবে। হ্যাঁ, এটা কিন্তু যে 6 মান্থের মধ্যে ব্যাপারই ছিল, 6 মাসের মধ্যে এটাকে পাস করাতে হবে। হ্যাঁ, এখানেও কিন্তু সেম ব্যাপারই ছিল। ওকে, আচ্ছা যাই হোক।
এবার এই আইনের ক্ষেত্রে, ঠিক আছে, এই আইনের ক্ষেত্রে একটা গন্ডগোলও কিন্তু ছিল। ঠিক আছে, গন্ডগোল বলতে কি, যে এই যে বলা হলো, দেখো ভাইসরয়ের আমরা বললাম বেসরকারি সদস্যদের মনোনীত করতে করা হয়েছে। এবার যেহেতু দেখো তারা বেসরকারি সদস্য, তার মানে তারা কি কোন রকম যে আলাপ আলোচনা বা এই আইনের যদি কোনো বিরোধিতা হয় তাতে কি পার্টিসিপেট করতে পারবে? পারবে না। তো সেই কারণে এই সদস্যরা শুধুমাত্র নামমাত্র হয়েই রয়ে গিয়েছে। অর্থাৎ এদেরকে নিয়ে আসা একই ব্যাপার। শুধু কি বলতো, একটা প্রেস্টিজিয়াস পজিশন দেওয়া হয়েছিল, কিন্তু কোনো রকমের অধিকার দেওয়া হয়নি। নামমাত্র জায়গা দেওয়া হয়েছিল, অধিকার দেওয়া হয়নি। সেই কারণে এটা বেকার কাজকর্ম হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সর্বপ্রথম এখানে যে বেসরকারি সদস্য বা যেটাকে আমরা নন অফিসিয়াল সদস্য হিসেবে করতে পারি, হ্যাঁ, ৩ জনকে। এখানে বলছিলাম যে কতজন সদস্যকে বললাম? ৩ জন সদস্যকে। কে কে? বেনারসের রাজা, তারপর হচ্ছে আমাদের কি বলে, হ্যাঁ, তারপর বেনারসের রাজা, পাটিয়ালার মহারাজা, আর স্যার দিনকার রাও। ঠিক আছে, এদের ৩ জন লিখেই রাখো। পাটিয়ালার মহারাজা, পাটিয়ালা মানে আমাদের পাঞ্জাব। ঠিক আছে, পাটিয়ালার মহারাজা, এই ৩ জন সদস্যকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ওকে, বলো, ক্লিয়ার হলে বলবে। নেক্সট কাউন্সিল অ্যাক্টে যাও, 1892 তে যাও। হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, এবার দেখো নেক্সট কাউন্সিল অ্যাক্ট হলো 1892, 1892। এবার এখানে এই কাউন্সিল অ্যাক্টটা বেসিক্যালি কি করেছিল, যে আমাদের যে দুটো পরিষদ ছিল, কেন্দ্রীয় পরিষদ ছিল এবং প্রাদেশিক পরিষদ ছিল। দুটো প্রদেশ ছিল, কেন্দ্র আর প্রাদেশিক পরিষদ ছিল। কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে এখানে কি করে, প্রাদেশিক পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করেছিল। ঠিক আছে, সদস্য সংখ্যা বৃদ্ধি করে 1892। তো বম্বের ক্ষেত্রে এরকম ৮ জন সদস্য, মাদ্রাজের ক্ষেত্রে ২০ জন, বাংলার ক্ষেত্রে ২০ জন, এইভাবে অনেক রকম সদস্য বেড়েছিল। তো আমরা শুধু মনে রাখবো যে সদস্য সংখ্যা বৃদ্ধি করেছিল এর মাধ্যমে। ঠিক আছে, বলবো কেন্দ্রীয় এবং প্রাদেশিক পরিষদে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছিল এই আইনের মাধ্যমে। আর এই আইনের সব থেকে বড় গুরুত্ব কি ছিল, যে এই যে আইন পরিষদ ছিল, যে প্রাদেশিক আইন পরিষদ ছিল, মানে বোম্বে প্রেসিডেন্সি আর হচ্ছে তোমার মাদ্রাজ প্রেসিডেন্সি, প্রাদেশিক বা এই যে আমাদের হচ্ছে বাংলা বা উত্তর পশ্চিম পরিষদ ছিল। তো প্রাদেশিক আইন পরিষদকে একটা স্পেশাল পাওয়ার দিয়েছিল কি না, বাজেট পর্যালোচনা করা। বাজেট মানে বুঝতে পারছি, ঠিক আছে, বাজেট মানে যে মানে খরচ টরচ হবে, এই বাজেট পর্যালোচনা করার ক্ষমতা দিয়েছে। বাজেট পর্যালোচনার ক্ষমতা প্রদান করে। খুব সিম্পল। এমসিকিউ আমি করাবো, তো এমসিকিউ তে খুব ভালো করে কিন্তু এই জিনিসগুলো করতে হবে, নাহলে এমসিকিউ করার সময় কিন্তু গন্ডগোল হবে। ঠিক আছে, খুব ভালো করে জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে, বুঝতে হবে। ওকে, দেখো এবার নেক্সট, এরপরে কি হলো, এখানে কি করা হয়, আর এখানে 1892 তে আর কিছু না, ঠিক আছে, নেক্সট প্রাদেশিক আইনসভার বাজেট। হ্যাঁ, নেক্সট এবার চলে যাব আমাদের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমাদের মরলে মিন্টো। 1909 যেটা হয়েছিল সেটা আমাদের কাছে পরিচিত ছিল মরলে মিন্টো সংস্কার আইন। এবার এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেন? তার কারণ এই 1909 এর যে কাউন্সিল অ্যাক্টের পূর্বে আমাদের অনেক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? 1905 এ বঙ্গভঙ্গ, 1906 তে মুসলিম লীগ। ঠিক আছে, তো এইসব কারণের জন্য কি হয়েছে, ভারতের যে সংস্কার, ভারতের যে শাসন ব্যবস্থা,
সেটা অনেকটা বেশি মানে সমস্যাজনক সিচুয়েশনে গিয়েছিল। সেই কারণে মরলে মিন্টো সংস্কার আইন পাস করা হয়েছিল। এবার মরলে মিন্টো, লর্ড মিন্টো সেই সময় ভাইসরয় ছিল, আর মরলে ছিলেন সেই সময় সেক্রেটারি অফ স্টেট। সেই কারণে এটার নাম হয়ে গেছে মরলে মিন্টো সংস্কার আইন। এখানে কি করা হয়েছিল? এই যে আইন পরিষদ ছিল, এই যে আইন পরিষদের সংখ্যা কিন্তু আরো বৃদ্ধি করা হয়। ঠিক আছে, আইন পরিষদ আরো বৃদ্ধি হয়, আরো বৃদ্ধি হয়। এখানে এর আগে আইন পরিষদ ছিল 16 জনের, এখানে বাড়িয়ে 16 করা হয়েছিল। এখানে আইন পরিষদ 16 থেকে বাড়িয়ে 60 করা হয়। ঠিক আছে, অনেক মানে ডাবলের বেশি, 3 গুণ 4 গুণের বেশি করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, 16 থেকে বাড়িয়ে 60 করে দেওয়া হয়েছিল। এবং এখানে কি করা হয়, এখানে সব থেকে বড় জিনিস, এই যে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটি, যেটা আমাদের এর আগে বলেছিলাম, এই যে বেসরকারি সদস্য দিয়েছিল, এখানে ভাইসরয়ের কার্যনির্বাহী কমিটিতে প্রথমবার সরকারি সদস্য হিসাবে ভারতীয়দেরকে অ্যাপয়েন্ট করা হয়। এই যে ভাইসরয়ের যে কমিটি বললাম, সেখানে সরকারি সদস্য হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। তাকে কেউ বলতে পারবে কে ছিল প্রথম সরকারি সদস্য? বলো, সত্যেন্দ্র বলেছিলাম প্রসাদ সিনহা। একদম, সত্যেন্দ্র প্রসাদ সিনহা, একে আমরা লর্ড সিনহা হিসাবে বলে থাকি। এবার এই যে পোস্টটা, মানে সরকারি সদস্য যে পোস্টটা, সেই সময় বলা হতো কি গভর্নর। ওই জন্য বলা হয় প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন, তখন অ্যান্সার হয়ে যাবে সত্যেন্দ্র প্রসাদ সিনহা। ওকে, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, তাহলে এখানে কি হয়, আইন পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়, কেন্দ্র এবং প্রদেশ উভয়ই বৃদ্ধি করা হয়েছিল। এবার এখানে সব থেকে বড় ব্যাপার কি, যে এখানে কি করা হয়, মুসলিমদের জন্য সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব করা হয়। মুসলিমদের জন্য সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব, সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব বলতে যে মুসলিমদের জন্য আলাদা করে সিট, ঠিক আছে, সাম্প্রদায়িক সম্প্রদায়ের ভিত্তিতে প্রতিনিধিত্ব করা হয়। কেন? তার কারণ অবভিয়াসলি যে বললাম 1906-তে মুসলিম লীগ গঠিত হয়েছিল, 1906-এ গঠিত হয় মুসলিম লীগ। তো মুসলিম লীগ চেয়েছিল যে তাদের সেপারেট ইলেকশন করতে, সেই কারণে এইটা হচ্ছে 1906-এ দেওয়ার কথা বলা হয়েছিল। এই জন্য লর্ড মিন্টোকে, এই যে লর্ড মিন্টোই তো এটা বেসিক্যালি করেছিল, লর্ড মিন্টোকে বলা হয় ভারতে সাম্প্রদায়িকতার জনক, সাম্প্রদায়িকতার জনক। যে লর্ড মিন্টোর কারণে ভারতে সাম্প্রদায়িকতা ছড়িয়েছিল। দেখো, এটা তাকে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে, আগে থেকেই ব্যাপারটা ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর মাধ্যমে কি করা হয়, প্রথম যে আমাদের যে নির্বাচন ব্যবস্থা, যে মুসলিম সম্প্রদায়ের জন্য সাম্প্রদায়িক প্রতিনিধিত্ব, আর যেটাকে আমরা বলবো পৃথক ভোটের ব্যবস্থা করা হয়েছিল। ঠিক আছে, আর বলবো এর মাধ্যমে কি হয়, আমাদের প্রত্যক্ষ নির্বাচন, ডাইরেক্ট ইলেকশন, প্রত্যক্ষ নির্বাচনের সুযোগ হয়। ঠিক আছে, সুযোগ দেওয়া হয়। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার, হয়েছে। Accept. ওকে, আচ্ছা, তাহলে এটা আমি মুছে দিলাম। ওকে, হ্যাঁ স্যার। এবার দেখো, এবার আসছে আমাদের হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাক্ট, সেটা হচ্ছে 1919 সালের ভারত শাসন আইন।
1919-এর এবার আমাদের কাছে আসছে ভারত শাসন আইন, যেটাকে আমরা বলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন। এটা কি নামে পরিচিত আমাদের কাছে, দেখি মনে আছে নাকি? মন্টেগু জেমসফোর্ড আইন। মন্টেগু চেমসফোর্ড আইন, মন্টেগু চেমসফোর্ড। ঠিক আছে? কারণ সেই সময় আমাদের চেমসফোর্ড ছিল কে, ভাইসরয় ছিল, আর মন্টেগু ছিল ভারত সচিব। এই জন্য এটাকে মন্টেগু চেমসফোর্ড আইন হিসাবে আমরা এটাকে কনসিডার করে থাকি। 1919-এ এটা হয়েছিল। এবার এখানে কি ব্যাপারটা হয়েছিল, ঠিক আছে, এখানে আমরা কি কি জিনিস চালু করেছি। এখানে প্রথমত উদ্দেশ্য কি ছিল, ভারতে একটা দায়িত্বশীল সরকার প্রবর্তন। খুব ইম্পর্টেন্ট, কোন অ্যাক্টের মাধ্যমে প্রথম ভারতে একটা দায়িত্বশীল সরকার, দায়িত্বশীল সরকার মানে দায়িত্বর সাথে শাসন করবে, দায়িত্বশীল সরকার প্রবর্তন। মানে এখান থেকে বলতে পারো যে ভারতীয়দেরকে একটু সিরিয়াসলি নেওয়া শুরু করা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। সিরিয়াসলি মানে ক্ষমতা দেয়া নয়, ভালো করে ঠিকঠাক ভাবে একটু লুটপাট করার জন্য। এর ফলে কি হয়, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয় যে আমাদের যে দায়িত্বশীল সরকার গঠন করার জন্য কি করা হয়, যে যে আমাদের যে ছিল কি বলে, আমাদের যে আইনসভা ছিল, ঠিক আছে, সেই সরি হ্যাঁ এখানে বলবো, এখানে কি হবে যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে, মানে আজকের দিনের কেন্দ্র রাজ্যের মধ্যে সরকারের মধ্যে কি করা হয়, প্রথমত ক্ষমতা বন্টন করা হয়। ক্ষমতা বন্টন কিসের মাধ্যমে আমাদের মধ্যে, আচ্ছা কেউ বলতে পারবে আমাদের বর্তমানে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়েছে কিসের মাধ্যমে, বলো, বলা উচিত। কিসের মাধ্যমে ক্ষমতা বন্টন করা হয়েছে কেন্দ্র আর প্রদেশের মধ্যে, বলো, বলা উচিত, পারবে? রাজ্যসভা গঠন করে। না, ঠিক উত্তর আশা করি। লিস্ট মনে আছে তো, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, মনে পড়ছে? হ্যাঁ স্যার, 3টে লিস্ট ছিল। তাহলে তার মাধ্যমেই তো করা হয়েছে না। আচ্ছা, সেই সময় কি করা হয় যে এই যে কেন্দ্রে ক্ষমতা বন্টন, এর সাথে সাথে কেন্দ্রে কি করা হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করা হয়। খুব ভালো করে বুঝবে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এটা শুধু কেন্দ্রে, ঠিক আছে, কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট, যেটাকে আমরা বাই ক্যামেরালিজম বলি। যেমন আমাদের লোকসভা রাজ্যসভা রয়েছে, এরকম এখানেও উচ্চকক্ষ আর নিম্নকক্ষ বলে দুটো আলাদা আলাদা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করা হয়, উচ্চকক্ষ আর নিম্নকক্ষ, ঠিক আছে। দ্বিকক্ষ শুধু কেন্দ্রে কিন্তু করা হয়েছে। একটা নতুন পোস্ট ক্রিয়েট করা হলো, পোস্টের নাম কি, ভারতের হাই কমিশনার। মানে আমাদের যেমন ভাইসরয় ছিল, সেরকম একটা পোস্ট দেওয়া হলো ভারতের হাই কমিশনার। সে হাই কমিশনার কি করবে, যে এখান থেকে রিপোর্ট নিয়ে একদম পার্লামেন্টে ডাইরেক্ট রিপোর্ট করবে। ভারতের হাই কমিশনার, ঠিক আছে, একটা নতুন পদ বানানো হয়, পোস্ট বানানো হয়, নতুন পদ সৃষ্টি হয়। কি করবে, সরাসরি লন্ডনে এসে রিপোর্ট করবে, সে হচ্ছে ভারতের হাই কমিশনার, ঠিক আছে। এবং এর মাধ্যমে যেহেতু দেখো কেন্দ্র এবং প্রদেশের মধ্যে সরকার গঠন করা হয়েছিল, এই কারণে 1921 সালে, 1919-এর ভারত শাসন অনুযায়ী 1921 সালে কি হয়, প্রদেশগুলোতে, প্রদেশে দ্বৈত শাসন বা ডায়ার্কি প্রবর্তিত হয়, দ্বৈত শাসন প্রবর্তিত হয়, প্রদেশে দ্বৈত শাসন বা ডায়ার্কি হিসাবে প্রবর্তন করা হয়েছিল। ওকে, আচ্ছা। আর এখানে আরেকটা জিনিস করা হয়েছিল কি, পরীক্ষায় এটা আসে, সেটা কি, যে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। সেন্ট্রাল
সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ বলো। বলছি দ্বৈত শাসনটা একটু বলে দিন না, মানে জিনিসটা কিরকম? দ্বৈত শাসন মানে ডায়ার্কি, মানে দু রকমের শাসন হবে। দু রকম শাসন বলতে কি, ডায়ার্কি মানে এই যে আমাদের যদি প্রেজেন্টলি বলি, যে আগে কি হতো, যে আমাদের হচ্ছে কি বলে ওই যে আমাদের প্রথম যখন যখন সিরাজউদ্দৌলার পরবর্তী সময়ে মির্জাফর রয়েছে, ঠিক আছে, মির্জাফর রয়েছে, সে কি করবে, ল অ্যান্ড অর্ডার দেখবে, ঠিক আছে, যে ল অ্যান্ড অর্ডার বলতে তোমার হচ্ছে যে শাসন টাসন দেখবে, আর তার সাথে যে গভর্নর জেনারেল থাকবে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল থাকবে, সে কি করবে, রেভিনিউ ব্যাপারটা দেখবে। তার মানে ইনিও রুল করছেন, ইনিও রুল করছেন, দ্যাট ইজ কল্ড ডায়ার্কি। এখানে প্রদেশের দ্বৈত শাসন বলতে কি, প্রভিন্সে একজন হেড থাকবে, এই যে প্রদেশ যেটা, প্রত্যেক প্রভিন্সের একজন হেড থাকবে যার নাম হবে গভর্নর, এবং তার সাথে সাথে একজন রেভিনিউ অফিসারও থাকবে। এই যে হাই কমিশনার বলা হলো, সেই হাই কমিশনারকেও দেয়া হলো। তাহলে হাই কমিশনার কি করবে, সে এখানে রেভিনিউ ম্যাটার দেখবে, আর যে এখানের গভর্নর থাকবে সে কি করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে। তার মানে প্রদেশে কি হলো, শাসনটাকে এইভাবে ভাগ করে দেওয়া হলো, দ্যাট ইজ কল্ড ডায়ার্কি। বুঝতে পারলাম কথাটা? আচ্ছা আচ্ছা। কম্পারিজন। ওকে, মানে পাওয়ার ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। হ্যাঁ, ডায়ার্কি মানে দ্বৈত শাসন, মানে পাওয়ার ডিস্ট্রিবিউট করা হলো এর মধ্যে। আচ্ছা ঠিক আছে। কিন্তু পোর্টফোলিওর সাথে বাবা আলাদা জিনিস। হ্যাঁ, পোর্টফোলিওতেও বলবে ডায়ার্কি না, পোর্টফোলিও ডায়ার্কি না। কেন? কারণ পোর্টফোলিওর ক্ষেত্রে প্রত্যেকে একজনের কাছে রেসপন্সিবল থাকবে, সে হচ্ছে ভাইস রয়ের কাছে। এখানে রেসপন্সিবিলিটিটা আসছে না, নিজস্ব কিছু মানে তার মধ্যে কাজকর্ম করতে পারে। ওকে, ওকে, মানে নিজস্ব ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকবে, তাই তো? ক্ষমতা থাকবে একদম। আর এর সাথে কি বলা হলো, যে 10 বছর পর, হ্যাঁ, যে 10 বছর পর এই যে আইনটা হলো, 10 বছর পর এই আইনের জন্য একটা কমিশন গঠন করা হবে। সেই কমিশন কি করবে, এর রিভিউ করবে যে আইনটা ঠিকঠাক আছে কিনা। তাহলে অবভিয়াসলি 10 বছর পর 1919 থেকে 10 বছর পরে কত সাল হওয়া উচিত, 1929। কিন্তু গন্ডগোল মাঝখানে দেখেছি কি হয়েছিল, যে আমাদের এর আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তারপরে কি হলো, আরো যে গন্ডগোল, আইন অমান্য আন্দোলন থেকে শুরু করে সবকিছু গন্ডগোল চলছিল। এবার পলিটিক্যাল ইনস্টেবিলিটি চলছিল 1923 সালে, আমাদের কি বলে স্বরাজ পার্টি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অ্যাক্টিভিটির কারণে, এবং নির্বাচন থাকার কারণে 10 বছর পরে না পাঠিয়ে আগেই পাঠিয়ে দিয়েছিল। কি পাঠালো, 1927-এ পাঠালো ভারতে সাইমন কমিশন। ঠিক আছে, তাহলে ভারতে পাঠালো কাকে, সাইমন কমিশনকে পাঠালো। এবার সাইমন কমিশন বেসিক্যালি ভারতে কি বলেছিল, যে এই যে সরকার যে কাজটা করছে, সরকার যে কাজ করছে প্রদেশগুলিতে, সরকারগুলোকে আরো বেশি শক্তিশালী করার কথা বলা হয়েছে। ঠিক আছে, এবং সাইমন কমিশনের প্রধান সুপারিশের মধ্যে একটা ছিল যে দেশীয় রাজ্যগুলি, খুব ভালো করে একটা জিনিস বুঝবে, যে দেশীয় রাজ্যগুলিতে রাজ্যগুলিতে ফেডারেশন প্রতিষ্ঠিত করার সুপারিশ করেছিল। ফেডারেশন, কিন্তু এটা কার্যকরী হয়নি ফেডারেশন, কারণ ফেডারেশন প্রতিষ্ঠা আমাদের হয়েছিল 1935 সালের ভারত শাসনে। এটার সুপারিশ ছিল সাইমন কমিশনে, যে দেশীয় রাজ্যগুলিতে মানে ফেডারেশন প্রতিষ্ঠা করার সুপারিশ করেছিল। ঠিক আছে, কিন্তু সুপারিশ কার্যকরী হয়নি, সেই কারণে এটা না করছিল। বাকি সাইমন কমিশনের ডিটেলস বলতে হবে না, মনে আছে? আচ্ছা, বলে দিচ্ছি। 1927 সালে গঠন হয়েছিল, ভারতে আসে কবে, 1928-এ। 1928-এ ভারতে আসে, আর রিপোর্ট পেশ করে কবে, 1930-এ। ঠিক আছে, রিপোর্ট পেশ করে। তাহলে এর যে হেড ছিল স্যার জন সাইমন। কতজন মেম্বার ছিল সাইমন কমিশনে,
7 জন। 7 জন সদস্য ছিল, যেটাকে বলা হতো অল হোয়াইট কমিশন। কারণ কোনো ভারতীয় মেম্বার ছিল না, এই জন্য এটাকে অল হোয়াইট কমিশন বলা হতো। ঠিক আছে, কোনো ভারতীয় সদস্য ছিল না। এর মধ্যে স্যার জয়াত সাইমন ছাড়া আরেকজন ব্যক্তি ছিল ক্লিমেন্ট এটলি, যিনি পরবর্তীকালে ব্রিটেনের প্রাইম মিনিস্টার হয়েছিলেন। এই সময় ছিল না, পরে ভারতের প্রাইম মিনিস্টার, ব্রিটেনের প্রাইম মিনিস্টার হয়েছিলেন ক্লিমেন্ট এটলি, তিনি একজন মেম্বার ছিলেন। তো এটা এই মানে আমাদের যে সাইমন কমিশন, এটা হচ্ছে হয়েছিল কি বলে, ফেল করেছিল। কেন? কারণ হচ্ছে এখানে যে মুসলিম লীগ আর হচ্ছে হিন্দু মুসলিম এই সময় ইউনাইট ছিল বলে এরা কিন্তু এর যে মানে কি বলে সুপারিশটা কিন্তু নাকচ করেছিল। এই জন্য এটা ছিল সাইমন কমিশন কি হয়, ব্যর্থ ছিল। ওকে, বলো, বুঝতে পারলে বলুন। ওকে, আর এই সাইমন কমিশনকে কাউন্টার করার জন্য কি এসেছিল 1928-এ নেহেরু রিপোর্ট, তাই তো। 1928-এ এই যখনই ভারতে এসেছিল সঙ্গে সঙ্গে নেহেরু রিপোর্ট পাবলিশ করা হয়েছিল। নেহেরু রিপোর্ট, যেটা হচ্ছে নেহেরু রিপোর্ট কে দিয়েছিল, আমাদের মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু। আরেকজন কে ছিল তার সঙ্গে ড্রাফটের মধ্যে? তেজ বাহাদুর সপ্রু। ঠিক আছে, তেজ বাহাদুর সপ্রু। ওকে, মতিলাল নেহেরু আর তেজ বাহাদুর সপ্রু ছিলেন এখানে। যাই হোক, এটাও ব্যর্থ ছিল। গান্ধীজি এর জন্য খুব আশাবাদী ছিলেন, কিন্তু এটাও ফেল করেছিল। ঠিক আছে, এটাও সেম বলেছিল যে কেন্দ্র এবং রাজ্য হচ্ছে দায়িত্বশীল সরকার গঠনের কথা বলেছিল। কেন্দ্র রাজ্যে দায়িত্বশীল সরকার গঠন, ওই একই ব্যাপার। হ্যাঁ, বলো, ক্লিয়ার হলে বলবে। 1935-এর ভারত শাসন আইনটা আলোচনা করবে। হ্যাঁ স্যার, হয়েছে। ওকে, এবার দেখো আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট 1935 সালের ভারত শাসন আইন। এটা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা থেকেই আমাদের ভারতের সংবিধান বা ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকেই ডিরাইভ করা হয়েছে ম্যাক্সিমাম পোর্শন। ওকে, এখানে এই যে ভারত শাসন আইনটা হওয়ার কারণ কি ছিল, কোন পরিপ্রেক্ষিতে? গোল টেবিল বৈঠকের পরিপ্রেক্ষিতে। গোল টেবিল বৈঠক জানি তো, রাউন্ড টেবিল কনফারেন্স। গোল টেবিল বৈঠক যেটাকে আরটিসি বলা হয়, কোথায় ছিল গোল টেবিল বৈঠক গুলো? লন্ডনে। লন্ডনে। ঠিক আছে, লন্ডনে হয়েছিল গোল টেবিল বৈঠক। তো কংগ্রেস এই গোল টেবিল বৈঠকে গিয়েছিল না যায়নি? দেখি মনে আছে না, কেউ বলতে পারো নাকি, কংগ্রেস গিয়েছিল গোল টেবিল বৈঠকে? গিয়েছিল, একবার গিয়েছিল। কোনটায় গিয়েছিল? সেকেন্ডটাতে, মহাত্মা গান্ধী। সেকেন্ডে গিয়েছিল, মহাত্মা গান্ধী সেকেন্ডে গিয়েছিল। আর তিনটেতেই কে গিয়েছিল? বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর আর টিবি চোপ্রু। বি.আর. আম্বেদকর আর সপ্রু। তো গোল টেবিল বৈঠকের পরে পরবর্তী সময় 1935 সালের ভারত শাসন আইন কি হয়, কার্যকর করার কথা বলা হয়। এই যে অ্যাক্ট হয়েছিল 1935 সালের ভারত শাসন আইন, এই অ্যাক্টে 321টা ধারা ছিল, আর্টিকেল ছিল। ঠিক আছে, আর 10টি তফসিল বা শিডিউল ছিল। ঠিক আছে, তো যেটা বেসিক্যালি আমাদের মানে এতে আর্টিকেল আর শিডিউল থাকার কারণে এটা আমাদের আজকের দিনের মানে সেই সময়ের কনস্টিটিউশনের কার্বন কপিকে জেনারেলি এটা সম্পর্কে বলা হয়। এই ভারত শাসন আইনটা 35-এ পাবলিশ হলেও এটা কার্যকর করা হয়েছিল, কার্যকর হয় 1937-এ, 1937-এ। কিন্তু এটাকে বন্ধ করা হয়, ঠিক আছে, রদ করা হয় কবে? 1939। তাহলে মাত্র 2 বছর ভারত শাসন আইন কিন্তু কার্যকর ছিল। 1939-এ কেন বন্ধ হয়, কি হয়েছিল 1939-এ, 1939-এ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে এটা বন্ধ। এই দুটো লিখে রাখবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ওকে,
তো এই অ্যাক্টে কি বলা হলো? প্রথমত এই অ্যাক্টের মাধ্যমে যে প্রথমত কি হলো, সর্বভারতীয় ফেডারেশন গঠন হলো। যেটাই দেখো অল ইন্ডিয়ান ফেডারেশনের কথা বলেছিল রাজ্যগুলোতে, এখানে কি হলো, সর্বভারতীয় ফেডারেশন গঠন হলো। সিম্পল ব্যাপার, এখানে গঠন করা হলো পুরো তালিকার মাধ্যমে। 3টি তালিকা গঠন করে, ঠিক আছে, 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন হলো। 3টি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টন করা। কি কি? আমাদের কেন্দ্রীয় তালিকা, ইউনিয়ন লিস্ট, রাজ্য তালিকা, স্টেট লিস্ট, আর হচ্ছে যুগ্ম তালিকা, কনকারেন্ট লিস্ট। 3টে হিসেবে ব্যবহার করলো এবং তার সাথে সাথে কিছু রেসিডিউয়ারি পাওয়ারও রাখা হলো। রেসিডিউয়ারি বলতে কি? অবশিষ্ট ক্ষমতা। ঠিক আছে, রেসিডিউয়ারি পাওয়ার মানে যেই যেই জায়গায় তোমার কেন্দ্র রাজ্য আর এর মধ্যে ডিস্ট্রিবিউট করা যায়নি সেগুলো কেন্দ্রের হাতেই থাকবে। রেসিডিউয়ারি পাওয়ার, যেটা আমাদের কানাডার কনস্টিটিউশন থেকে নেওয়া হয় সেই ক্ষমতা। ওকে, তো যাই হোক, সেটা পরের কথা। এবার পরীক্ষা আছে যে এই যে 1935 সালের ভারত শাসন আইনে যে সর্বভারতীয় ফেডারেশন গঠন করা হয়েছিল, এখানে কারা যোগদান করেনি? কে কে বা কারা যোগদান করেনি? কেউ বলতে পারে উত্তর কি হবে? পারবে কেউ উত্তর? অ্যান্সার হবে, অ্যান্সার হবে দেশীয় রাজ্যগুলি। প্রিন্সলি স্টেট যারা ছিল, দেশীয় রাজ্যগুলি যোগদান করেনি। কেন করেনি তার কারণ আর বলতে হবে? কারণ তাহলে দেখো, যদি যোগদান করতো তাহলে গণপরিষদের যখন মেম্বার হয়েছিল তখন দেশীয় রাজ্য থেকে কোনো মেম্বার হতো? ব্যাপারটা যদি দেশীয় রাজ্য যোগদান করে যেত ফেডারেশনে। বুঝতে পারছি না, পারিনি? ক্লিয়ার হলো? তো দিতে পারবে নিশ্চয়ই পরে, মাথায় যদি থাকে। এই যে গণপরিষদের যখন মেম্বার বলেছিল তখন তো দেশীয় রাজ্য থেকে 93 জন যে মেম্বার এসেছিল, তারা যদি যোগদানই করে নিত তাহলে কি আর থাকতো কিছু ফেডারেশন? থাকতো না। ওকে, এই কারণে। হ্যাঁ স্যার। তারপরে কি হলো, এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই গঠন হয়। তবে 1935 আমরা জানি, আরবিআই গঠন হয়েছিল 1934-এর আরবিআই অ্যাক্টের মাধ্যমে। আরবিআই অ্যাক্ট 1934 এর আন্ডারে 1935 সালে আরবিআই গঠন করা হয়েছিল। এটা হচ্ছে হিল্টন ইয়ং কমিটির সুপারিশ। মনে যদি পড়ে খুব ভালো, না মনে পড়লে আরো ভালো, তাই তো? অপশন 4। এখানে কি করা হয়, প্রথমবার যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা, ফেডারাল কোর্ট। যুক্তরাষ্ট্রীয় আদালত গঠন করা হয়, যেটাকে আমরা বলবো ফেডারাল কোর্ট। যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারাল কোর্ট গঠন হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত বা ফেডারাল কোর্ট। ওকে, নেক্সট। এই অ্যাক্টের মাধ্যমে কি করা হয়, 10% লোক ভোটাধিকার পায়, ভোটিং রাইটস পায়। কিসের ভিত্তিতে 10% হবে? তার কারণ হচ্ছে বেসিক্যালি যারা হাই ট্যাক্স দেয়। ওই যে একটা কথা বারবার বলা হয় যে ভিআইপি কাদের বলা হয়, তখনই মনে রাখবেন যে খুব বড় সেলিব্রিটি মানে ভিআইপি, এটা ভুল কথা। ভিআইপি তারাই হয় যারা বেশি ট্যাক্স পে করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে, সরকার তাকেই ভিআইপি দেয়। মানে পার্সন, মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সন সেই হয় যে বেশি ট্যাক্স দেয়। এটা বড় কথা। তুমি কি করেছো না করেছো দ্যাট ডাজন্ট ম্যাটার, তুমি যদি বেশি ট্যাক্স দাও অনলি তখনই তুমি ভিআইপি, মাথায় রাখবে। ওকে, তো যাই হোক, এর মাধ্যমে কি করা হয় যে আমাদের হচ্ছে আচ্ছা, আচ্ছা, এর মাধ্যমে কি করা হয়, এই যে প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু, প্রাদেশিক স্বায়ত্ত শাসন চালু। প্রাদেশিক স্বায়ত্ত শাসন বলতে কি, আজকের দিনে যে পঞ্চায়েতি রাজ, এটা কি, এটা তো প্রাদেশিক স্বায়ত্ত শাসন। ঠিক আছে, প্রাদেশিক স্বায়ত্ত শাসন, এই জন্য প্রাদেশিক স্বায়ত্ত শাসন এই যে বলা হয় এই কারণে আজকের দিনের স্ট্রাকচার হচ্ছে সেই সময়ের স্ট্রাকচারের সাথে সেম ছিল।
প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করা হয়। নেক্সট, এবার কি করা হয় যে কয়েকটা প্রদেশে, ঠিক আছে, কয়েকটি প্রদেশে, সব প্রদেশ নয়, কয়েকটি প্রদেশে দ্বিকক্ষ চালু হয়। এটা কিন্তু এই দেখো এখানে কি হলো, কেন্দ্রে এখানে হয়েছিল, এখানে কি হয় কয়েকটা প্রদেশে চালু হয়, সব প্রদেশে নয়, কয়েকটা প্রদেশে দ্বিকক্ষ বিশিষ্ট চালু করা হয়েছিল। কোন কোন জায়গায়? বেঙ্গল, কারণ বাংলা দেখো খুব ফেমাস, বেঙ্গল। বম্বে প্রেসিডেন্সি যেগুলো রয়েছে, বম্বে, মাদ্রাজ, তিনটে প্রেসিডেন্সি তো অবশ্যই আছে। তার সাথে কি বিহার, কারণ ট্যাক্স বেশি দেয়, আসাম, ঠিক আছে, আর হচ্ছে আমাদের ইউনাইটেড প্রভিন্স, যুক্ত প্রদেশ, ইউনাইটেড প্রভিন্স। এই কয়েকটা জায়গায় আমাদের, ছটা জায়গা, 1 2 3 4 5 6, ছটা জায়গায় আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট চালু করা হয়েছিল। বল, বোঝাতে পারলে বলবে। ক্লিয়ার হলে বল। হ্যাঁ স্যার। এবার আমি এখানে একটা কথা বলি, রিসেন্ট খবর, কেউ কি জানো যে আসাম সরকার এখন এমন একটা জিনিস ঘোষণা করেছে, আসাম, যেটা নিয়ে এখন বিশাল বড় মানে গন্ডগোল, গন্ডগোল বলবো না, একটা আন্দোলনের ব্যাপার সেটা চলছে, কারণ এটা হিস্টোরিক্যাল মুভ আসাম গভর্নমেন্ট করছে। কোন রাজ্য করতে পারেনি, আসাম সেটা করছে। কি করছে? আসামের সিএম কে জানো তো? হ্যাঁ, হেমন্ত বিশ্ব শর্মা। হেমন্ত বিশ্ব শর্মা, ঠিক আছে, কি করছে, কি ঘোষণা করেছে আসাম গভর্নমেন্ট, যেটাকে এত গন্ডগোল, পুরো ইন্ডিয়া উত্তাল এখন, এবং আসামকে সামনে রেখে এক্সাম্পল সেট করার কথা বলা হচ্ছে। বুঝতে পারবে? কি লিখলাম? পলিগ্যামি ব্যান্ড। পলিগ্যামি বুঝো তো? বুঝো না? বহু বিবাহ, ঠিক আছে। এবার এটা হচ্ছে করবে, আপনার ইজিলি হয়ে যাবে, তার কারণ হচ্ছে পলিগ্যামি ব্যান্ড যেটার কথা বলা হয়েছে, এটা ইন্ডিয়াতে কোনো জায়গাতেই নেই, ঠিক আছে, কিন্তু আসাম প্রথমবার পলিগ্যামি ব্যান্ড করার জন্য বিল আনতে চলেছে, এবং এটার জন্য অনেকে বলছে কেস করবে, চ্যালেঞ্জ করবে, কিন্তু এগুলো করাই যেতে পারে। এবার বলবে কেন স্যার, এটা তো ফান্ডামেন্টাল রাইটস রয়েছে, যে ধর্মীয় স্বাধীনতা রয়েছে, বিশেষ কিছু সম্প্রদায়ের জন্য ধর্মীয় স্বাধীনতা রয়েছে, এটা আমাদের আর্টিকেল 25-26-এ ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে, কিন্তু সেখানে একটা ক্লজ দেওয়া আছে, সাব ক্লজ দেওয়া আছে, সেখানে বলে দেওয়া আছে যে এই যে পলিগ্যামি ব্যাপারটা, মানে এই যে কোনো যে ব্যাপারটা, যে এই যে জিনিসটা, এটা যেন কখনো, যদি কোনো সময়ে যে সরকার যদি মনে করে যে জনস্বার্থে, জনস্বার্থে মানে মানে আমার কোনো বিশেষ পরিস্থিতি বা জনগণ বা কোনো মানুষের স্বার্থে, কোনো ট্রাইবের স্বার্থে, তাহলে এগুলোকে কিন্তু গভর্নমেন্ট যে কোনো সময় চাইলে সংকুচিত করতে পারে। এটা কিন্তু ক্লজে দেওয়া আছে। তার মানে আজকের দিনে যতই কেউ চিৎকার করুক, এগুলো কোনো কিছু ব্যাপার নেই। প্লাস এগুলো যদি বলে এগুলো রিলিজিয়াস বিলিভ বা এগুলো হচ্ছে একটা বিশেষ ধর্মের ব্যবস্থা, যে তার মধ্যে করতে পারে, প্রপারলি বলা আছে আমাদের যেসব বড় বড় মুসলিম কান্ট্রি, টার্কি থেকে শুরু করে, আজারবাইজান থেকে শুরু করে, আমাদের হচ্ছে বড় বড় যেসব মুসলিম কান্ট্রি রয়েছে, ঠিক আছে, টিউনেশিয়া থেকে শুরু করে সমস্ত দেশেই কিন্তু, মুসলিম দেশে পলিগ্যামি ব্যান রয়েছে, শুধুমাত্র ইন্ডিয়াতে নেই, ঠিক আছে। তো সেই কারণে এটা ভাবার বিষয় যে আজকে এটাও কিন্তু পরিবর্তন হবে। তো যাই হোক, অনেক কিছু পরিবর্তন হতে চলেছে, এবং এতে কিন্তু যে মনে হবে না এটা তো তাদের এতে, অ্যাকচুয়াল এখানে মুসলিম মহিলারা কিন্তু এর ভীষণ ফরে এবং খুব বেশি সাপোর্ট করছে এই জিনিসটা সম্ভব, ঠিক আছে। তো ওএসির মতো কিছু মানে ব্যক্তি যদি বললেই যে হয়ে যাবে, বা গন্ডগোল করলে, কেস করলেই যে হয়ে যাবে, কিছুই না, কিছুই হবে না, যা হওয়ার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এটা বড় কথা। দেখ, আপডেটটা দিয়ে রাখলাম, লেটেস্ট আপডেট। ওকে, চলো।
নেক্সট এগোই তাহলে, মুছে দিলাম পেজটা। আচ্ছা তো ভারত শাসন আইনের পর আমরা দেখলাম যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেছে। তারপর কি হলো, কয়েকটা সিম্পল ব্যাপার। আমাদের 1940 সালে এলো কি, আগস্ট অফার। ঠিক আছে, আগস্ট অফার কে দিয়েছিল আমাদের এই সময়? আমাদের প্রায় আমাদের ইয়ে কে ছিল, কি বলে, ভাইস রয় লিথগো। লর্ড লিনলিথগো। ঠিক আছে, তো লর্ড লিনলিথগো এসে আমাদের কি বললো, যে বিশ্বযুদ্ধের পরে যদি সাহায্য করো তো আফটার ইন্ডিপেন্ডেন্স আমরা তোমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার কথা ভাববো। তাহলে বলছে আমরাও ঠিক আছে, আমরাও ভাববো। মনে আমরা যদি ভাবছি, আচ্ছা ভেবেই বলছি যে না, সাহায্য করব না। ওই জন্য লিনলিথগোর যে আগস্ট অফার ছিল সেটা কি হলো, ব্যর্থ হলো। তারপর আবার প্রবলেম, মানে আবার হচ্ছে এ করার জন্য এলোকে 1942 সালে 1942 তে এলোকে ক্রিপস মিশন। ক্রিপস মিশন ভারতে এলো। ভালো কথা। তো ক্রিপস মিশনও কি বললো, যে বিশ্বযুদ্ধে যদি সাহায্য করো, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বিশ্বযুদ্ধের পরে তোমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দেব। এখানে বললো, আগে বলেছিল ভাববো, তো বলছে না গো দেব। বলছে ওকে, আমরা মানবো না। তো গান্ধীজি বললো এটাকে, ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক। ঠিক আছে, যেটা ফেল করা পোস্ট ডেটেড চেক অনেক ক্রাসিং ব্যাক, আমাদের গান্ধী বাবু বললো। ভালো কথা। তো এনার মতো হিপোক্রেসি লোক তো খুব কম ছিল। তো যাই হোক, তো গান্ধীজি বললো এটা হচ্ছে পোস্ট ডেটেড চেক। তো ক্রিপস মিশনে কি হলো, ব্যর্থ হলো। ওই জন্য স্ট্যাফোর্ড ক্রিপস যে ছিল, স্ট্যাফোর্ড ক্রিপস, তাকে বললো বাবু অনেক করেছো, যাও আসো একটু ঘুরে আসো। ঠিক আছে, স্ট্যাফোর্ড ক্রিপস, তাহলে এটাও কি হলো, আমাদের ব্যর্থ হলো। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আছে যে 1942-এর সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, আর ইংল্যান্ডের হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিল, আর হচ্ছে ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল, জানি তো? ব্রিটিশ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার রুজভেল্ট। ছিলেন উইলসন চার্চিল, আর ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন রুজভেল্ট। ফ্রাঙ্কলিন দা রুজভেল্ট। রুজভেল্ট, রুজভেল্ট। তাহলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা ছিল। আচ্ছা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশ ইউএস এর প্রেসিডেন্ট কে ছিল বলতে পারবে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো রুজভেল্ট দেখলো। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, এটা তো সেকেন্ডের সময়। ফার্স্টের সময় বলতে পারবে? ছিল উড্রো উইলসন। ঠিক আছে, উড্রো উইলসন। যেহেতু খুব বেশি আমাদের এখানে লাগে না, ওয়ার্ল্ড হিস্ট্রির সাথে রিলেটেড, সেই জন্য তোমরা জানো না। আচ্ছা, তো ক্রিপস মিশনও কি হলো, এখান থেকে ব্যর্থ হয়ে গেল। ভালো কথা, ক্রিপস এলো গেল, কোনো অসুবিধা নেই। তারপর 1945 সালে কি এলো, 1945-এ এলো আমাদের কাছে ওয়াভেল পরিকল্পনা। তাহলে নতুন মানে আমাদের ভাইসরয় চলে এলো ওয়াভেল। তো ওয়াভেল এসে বললো বাবু আমার কাছে অনেক আইডিয়া আছে, আসো। ওয়াভেল পরিকল্পনা দিল, যেটা আমাদের কাছে পরিচিত সিমলা পরিকল্পনা বা সিমলা কনফারেন্স বলে। কেন? কারণ এটা সিমলাতে হয়েছিল, সেই কারণে এটাকে সিমলা কনফারেন্স হিসেবে কনসিডার করেছে। সিমলা কনফারেন্স, সিমলা কনফারেন্স। ওকে, এটাকে ওয়াভেল পরিকল্পনা বা সিমলা কনফারেন্স বলা হয়েছে। এটা 1945 সালে হয়েছিল, জুন মাসে, 14 জুন মাসে এটা হয়েছিল, সেই কারণে ওয়াভেল পরিকল্পনা বলেছিল। আর এই যে কনফারেন্সটা হয়েছিল 25 জুন থেকে 14 জুলাইতে সিমলা কনফারেন্স হয়েছিল। এই দেখো, সেখানেও কি হলো, মুসলিম লীগ বলল যে বাবু আমরা পাকিস্তান চাই, আর কংগ্রেস বললো না আমরা কিছু চাই না। সেই কারণে ওয়াভেল পরিকল্পনাও ব্যর্থ হলো। তবে ওয়াভেল পরিকল্পনায় আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে কে গিয়েছিল, আর মুসলিম লীগ থেকে কে গিয়েছিল, দেখি বলতে হবে। আইএনসি থেকে কে গিয়েছিল?
মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে। আর এ থেকে মুসলিম লীগ থেকে লিয়াকত আলী। লিয়াকত আলী খান। না জিন্না গেছিল? না স্যার, লিয়াকত আলী খান গিয়েছিলেন। লিয়াকত আলী খান, ঠিক আছে। আর এই লিয়াকত আলী খান ছিল ভারতের প্রথম অর্থমন্ত্রী, এটা মনে রাখবে, ঠিক আছে। বলবে না স্যার চেট্টি হবে, তাই তো? এটা বলবে তো নাকি সম্মুখম চেট্টি? এটা বলবে তো নাকি, না বলবে না? ভারতের প্রথম অর্থমন্ত্রী বললে কি বলবে? চেট্টি বলবে তো নাকি? লিয়াকত আলী খান ছিল অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থমন্ত্রী। এই কারণে তাকেই কিন্তু প্রথম ভারতের অর্থমন্ত্রী বলা হয়, ঠিক আছে। কারণ সেই সময় হচ্ছে অ্যাকচুয়াল অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পাওয়ার ট্রান্সফারের জন্য হয়েছে। তো যাই হোক, অপশনাল লিয়াকত আলী খান দেবে না, তো চিন্তা নেই, কোনো অসুবিধা নেই, বাট ইট ইজ দা লিয়াকত আলী খান কিন্তু অ্যান্সারের মধ্যে মানে মানে অ্যান্সার, রাইট অ্যান্সারের মধ্যে। ওকে, আমাদের যেহেতু এমসিকিউ ওই জন্য কষ্ট পেতে হবে না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো ওয়াভেল পরিকল্পনাও কি হলো, এখান থেকে ব্যর্থ হলো। ভালো কথা। তাহলে এবার আমাদের কে আসবে বা কি আসবে বলো? এবার আমাদের এন্ট্রি হচ্ছে কার বলো? ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশন, ঠিক আছে। এবার আমাদের সিনেমায় একদম হিরো এন্ট্রি করছে, ক্যাবিনেট মিশন। একদম জল জল করে পৌঁছে গেল ক্যাবিনেট মিশন। তাহলে ক্যাবিনেট মিশন আমাদের কবে এসেছিল ভারতে? 1946। তো ক্যাবিনেট মিশন এসে কি বললো? ভারতকে স্বাধীনতা করার জন্য, ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য এসেছিল ক্যাবিনেট মিশন। তো এখান থেকে ক্যাবিনেট মিশন যে গঠিত হয়েছিল, যে লেবার পার্টি ছিল, যেটাকে আমরা বলি শ্রমিক দল, ঠিক আছে, শ্রমিক দল, লেবার পার্টি থেকে, শ্রমিক দল থেকে এসেছিল ক্লিমেন্ট এটলি। তো তিনি পিএম হওয়ার পরে তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমি ভোটে জিতলে আগে ভারতকে স্বাধীন করব। আর চার্চিল ছিল কনজারভেটিভ পার্টি, ঠিক আছে, যেন ভুলে না যাও, এই দুটো পার্টি, কনজারভেটিভ পার্টি। ব্রিটেনে কিন্তু আমাদের আমাদের যতগুলো খুশি পার্টি, এ পার্টি, বি পার্টি, সি পার্টি, আমরা চাইলে বহু পার্টি, বহু দল গঠন করতে পারি। এই জায়গায় কিন্তু দুটো পার্টি, একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি আর একটা হচ্ছে লেবার পার্টি। এর বাইরে কেউ চাইলে কোনো দল গঠন করতে পারবে না, দুটোর বাইরে কোনো পার্টি হবে না। বা এই পার্টিতে যাও, নাহলে ওই পার্টিতে, ঠিক আছে। তোমার তৃণমূল, ঘাস মূল, ইঁদুর মূল, কিছু মূল হবে না পার্টি, ঠিক আছে, যা হবে দুটো। তো যাই হোক, তো কনজারভেটিভ পার্টি বা হচ্ছে শ্রমিক দল বা এটলি, ক্লিমেন্ট এটলি, ঠিক আছে। তো এটলি কি হলো, তো প্রাইম মিনিস্টার হওয়ার পরে তিনি কি করলেন, তাকে এটলিকে বলা হতো কি ভারত বন্ধু বলা হতো, ঠিক আছে। তো তিনি প্রাইম মিনিস্টার হওয়ার পরে, ঠিক আছে, ভারত সচিব পদে নিযুক্ত করলেন কাকে? তাহলে ক্যাবিনেট মিশনের সময় ভারত সচিব কে ছিল? পারবে কেউ? পেথিক লরেন্স। পেথিক লরেন্স, ঠিক আছে। তো পেথিক লরেন্সকে ভারত সচিব বানিয়ে দিয়ে কি করলো, ক্যাবিনেট মিশনের হেড বানিয়ে দেওয়া হলো। যে তুমি এসো, তুমি এসে হেড করে আমাদের কাজ করো। তো ক্যাবিনেট মিশন ভারতে এসে জানালো যে বাবু আমি হেল্প করবো, আমি মানে ছাড়বো, মানে তোমাদের ভারতের স্বাধীনতা করব। তো পেথিক লরেন্স হলো, স্ট্যাফোর্ড ক্রিপস হলো, আর এভি আলেকজান্ডার হলো, ঠিক আছে। তো এদের তিনজন নিয়ে তারা পৌঁছে গেল। এবার হচ্ছে দেখো, এসেই যে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল কি কোরকম ব্যাপার নয়। তো মুসলিম লীগ তো বাবা হচ্ছে একদম বলছে না আমরা মানছি না, মানবো না, পাকিস্তান চাই। এরকম গন্ডগোল করলো, এই জন্য প্রচুর বার তাদের সঙ্গে বৈঠক টৈঠক হলো। এবং ক্যাবিনেট মিশন ভারতে এসে পৌঁছেছিল 1946 সালের 24 মার্চ, 24শে মার্চ কিন্তু তারা ভারতে পৌঁছেছিল। তো ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল প্রধানত দুটো কারণের বা দুটো উদ্দেশ্যে। কি কি মনে আছে? আমি আগের দিন প্রবাবলি এমসিকিউ করানোর সময় বলেছিলাম কি কি উদ্দেশ্য ছিল, বলো কি কি বলেছিল? একটা তো ক্ষমতা হস্তান্তরের জন্য, ক্ষমতা হস্তান্তর, আরেকটা গণপরিষদ, সংবিধান গঠন। ভেরি গুড, ক্ষমতা হস্তান্তর আর সংবিধান গঠন, এটা প্রধান উদ্দেশ্য।
এবার ক্ষমতা হস্তান্তর করার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এই কারণে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর সংবিধান গঠন করার জন্য গণপরিষদ। গণপরিষদ গঠনের উদ্দেশ্যে কিন্তু তারা আসেনি, তারা ভারতে এসেছিল সংবিধান গঠনের উদ্দেশ্যে আর ক্ষমতা হস্তান্তরের উদ্দেশ্যে। সেটা করার জন্য দুটো অর্গানাইজেশন, একটা গণপরিষদ আর একটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, দুটো কিন্তু প্যারালাল। একটা সংবিধান বানাচ্ছে আর একটা শাসন করবে, রুল করবে। কারণ এদের আন্ডারে মানে গণপরিষদ হচ্ছে লেজিসলেটিভ আর অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এক্সিকিউটিভ। দুটো বডি বানাতে হবে, নাহলে হবে কি করে? দুটো বডি চাই। এটা ছিল আমাদের এর উদ্দেশ্য, ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য। ওকে, বলো এতটা যদি ক্লিয়ার হয় বলবে। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার। তো অন্তর্বর্তীকালীন সরকার, এবার ক্যাবিনেট মিশন বললো যে বাবু আমি গঠন করব। তো এই কারণে কি হলো, আমাদের প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। অন্তর্বর্তীকালীন সরকার, এবারে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আগে কি হয়েছিল, নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমরা দেখছি আমাদের মোহাম্মদ আলী, আমাদের হচ্ছে জিন্না, ভোট না পাওয়ার জন্য মুসলিম লীগের তেলে বেগুনে জ্বলে গেল, দিয়ে বললো আমি গণপরিষদ বা অন্তর্বর্তীকালীন সরকারে পার্টিসিপেট করব না। দিয়ে যাই হোক কত কিছু গন্ডগোল শুরু করলো। গ্রেট ক্যালকাটা হচ্ছে মানে আমাদের কলকাতা থেকে হচ্ছে আমাদের গ্রেট রায়ট লাগালো, ঠিক আছে। যাই হোক আর কি বলবো, বলার মতো কিছু নেই এদেরকে। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে টাইম পিরিয়ডটা সেটা ছিল সেপ্টেম্বর 1946 থেকে অগস্ট 1947। তার 15ই আগস্ট ভারত স্বাধীন হয়ে গেছিল আর সেপ্টেম্বরে গভর্নমেন্ট ফরমেশন করেছিল, ঠিক আছে। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, এটা ছিল আমরা বলেছিলাম মনে আছে আশা করি যে 14 জন সদস্য বিশিষ্ট ছিল, ঠিক আছে। তার যে ভাইস প্রেসিডেন্ট কে ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, রাষ্ট্রপতি কে ছিল বলো তো, কে ছিল রাষ্ট্রপতি? কে ছিল রাষ্ট্রপতি? জওহরলাল নেহেরু। ভেরি গুড। তাহলে উপরাষ্ট্রপতি কে ছিল? তাহলে ভাইস প্রেসিডেন্ট ছিল জওহরলাল নেহেরু। তাহলে রাষ্ট্রপতি কে ছিল? ভুলে কাজ করা। ভাইস রয় যে হবে এক্স অফিসিও। ভাইস রয় সেই সময় কে ছিল? লর্ড ওয়াভেল। মনে থাকবে না থাকবে না বলো? এক্স অফিসিও মনে আছে তো, পদাধিকার বলে। হ্যাঁ স্যার। তাহলে ঠিক করে বলতে হবে তো, এত ভুলে গেলে হবে বাবা? তো যাই হোক, এখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, যেটা বেসিক্যালি 2 সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তো যাই হোক, এখান থেকে কি হয়, এবার প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারে মুসলিম লীগ পার্টিসিপেট করেনি। 26 অক্টোবর 1946-এ মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকার গঠনে মুসলিম লীগ যোগদান করে। প্রথমে কিন্তু করতে চায়, এখানে যোগদান করে এবং শর্ত কি দেয়, যে অর্থ দপ্তর আমাদের অর্থমন্ত্রী করতে হবে কাকে, লিয়াকত আলী খানকে করতে হবে। বললো ঠিক আছে লে বাবা, তুই টাকা নিয়ে যদি শান্ত হ, কোনো অসুবিধা নেই। অর্থমন্ত্রী লিয়াকত আলী খানকে দিয়ে দেওয়া হলো। বলো ক্লিয়ার হলে বলবে। হয়েছে স্যার। ওকে, মুছে দিলাম পুরোটা। হ্যাঁ স্যার। একটুখানি একটুখানি স্যার। ঠিক আছে, লিখে নাও।
ওকে, এবার দেখো, এবার সিম্পলি আমাদের ছোট্ট করে আমাদের ক্ষমতা হস্তান্তর হবে, তো সেই জন্য মাউন্ট ব্যাটেনকে বললো, বাবু তুমি আসো, ওয়াবেল অনেকদিন আছে, তুমি এসে একটু মাউন্ট ব্যাটেন কারো। এটা হলো মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটাকে আমরা বলি 3rd জুন প্ল্যান। কেন 3rd জুন তিনি এটা বলেছিলেন বলে ঘোষিত হয়েছিল 1949-এ, এটাকে 3rd জুন প্ল্যান বলা হয়। ঠিক আছে, তো এটাকে অনেক জায়গায় বলকান পরিকল্পনাও বলা হয়ে থাকে। বলকান কিন্তু অন্য জায়গা, যাই হোক এটা অ্যাকচুয়ালি অন্য ব্যাপার ছিল। ব্রিটেনের পলিটিক্স বলকান অঞ্চলকে ভাগ করার জন্য করা হয়েছিল, পরে এটাকে সরিয়ে ইন্ডিয়ার সাথে করা হয় বলে এটাকে বলকান পরিকল্পনাও বলা হয়ে থাকে, কিন্তু বলকান অঞ্চল ইন্ডিয়াতে নয়। হ্যাঁ, তো যাই হোক এটা ঘোষিত করা হয়েছিল, আর সেখানে বলা হয় যে 1947 সালে এবার আমাদের ভারতের জন্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট হয়। তাহলে এবার এসে গেল আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ভারতীয় স্বাধীনতা আইন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947। এবার প্রশ্নটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কবে পাস হয়? বলো কবে পাস হয়? বলো। 1947 সালের কবে? 14ই জুলাই। খুব খারাপ অবস্থা, যাই হোক 14ই জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাস, যেখানে বলা হয় যে ভারত দুটো ভাগ হবে, ইন্ডিয়া আর পাকিস্তানে ভাগ হবে। ঠিক আছে? আর এই অ্যাক্টের দ্বারা কি হয়, ভাইসরয় পদের অবসান হয়, কোনো ভাইসরয় থাকবে না। যেমন এর আগে যে ভাইসরয়, এর আগে ভাইসরয় পদ তৈরি করা হয়েছিল কোন অ্যাক্টের আন্ডারে, মনে আছে নাকি? 1858 ভারত শাসন আইনের মাধ্যমে ভাইসরয় ভারত পদ শাসন তৈরি করা হয়, আর ভারতীয় স্বাধীনতা আইন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ভাইসরয় পদটাকে অবসান ঘটানো। এবং তাহলে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের আন্ডারে ভাইসরয়ের পরিবর্তে কি পোস্ট তৈরি করা হবে? ভারতীয় মানে স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। মানে আগে যেরকম পোস্ট ছিল গভর্নর জেনারেল, এখানটা হলো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। ঠিক আছে, তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? কে উত্তর? মাউন্ট ব্যাটেন। মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে হবে? চক্রবর্তী রাজা গোপালাচারী। রাজা গোপালাচারী। শ্রী রাজা গোপালাচারী। আমি একদম শেষে সেটা ছক করে দেবো আরেকবার, যারা জানো ভালো, না জানলে আরো ভালো, আমি এটা ছক করে দেবো, পুরো জিনিসটা লিখে দেবো একবার। ঠিক আছে, কোন অ্যাক্টের মাধ্যমে কি হয়েছে আমি একদম শেষে ছকটা করে দেবো। তো এর মাধ্যমে কি করা হয়, আমাদের ভাইসরয়ের পদের অবসান ঘটানো হয়, এবং তারই ভিত্তিতে আমাদের কি হয় যে ভারত স্বাধীন হয়। 14ই অগস্ট পাকিস্তান স্বাধীন হয়, পাকিস্তানকে বলে পাকিস্তান যাও। 15ই আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়, 15ই আগস্ট ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স হয়। কিন্তু অ্যাকচুয়ালি কি 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল? কিন্তু ব্রিটিশদের কাছ থেকে হয়েছিল, হয়নি তো না? ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতাটাই স্বাধীনতা, সেটা তো নয়। পর্তুগিজরা ছিল, ফ্রান্সরা ছিল। অ্যাকচুয়ালি ধরা হয় তাহলে 1962 হবে, পর্তুগিজরা যে 1962 সময়তে একদম সেটাকেই বলতে পারো 1962। ঠিক আছে, এখন আমরা সেই অর্থে যদি স্বাধীন বলা হয়, আমরা কিন্তু এখনো স্বাধীন। ঠিক আছে, কালচারাল এখনো আমাদের মানে চলছে। যাই হোক সেসব আলাদা কথা। এই হচ্ছে আমাদের ব্যাপার। বলো, ক্লিয়ার হলে বলো, মুছে দিয়ে। আচ্ছা, এখান থেকে শুধু একটা জিনিস লিখবে যে এবার স্বাধীন ভারতে 1947 সালে স্বাধীন হওয়ার পরে ভারতে প্রথম মন্ত্রিসভা গঠন হয়েছিল। সেই মন্ত্রিসভা কোনো ভোটের ভিত্তিতে নয়, যারা অন্তর্বর্তীকালীন ছিল তাদের ভিত্তিতে মন্ত্রিসভা হয়। তাহলে মন্ত্রিসভার মধ্যে প্রথম
প্রধানমন্ত্রী কে ছিল? জানি তো, জেল নেহেরু। জওহরলাল নেহেরু। প্রথম জেল নেহেরু ছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিল? পররাষ্ট্রমন্ত্রী বা বিদেশ মন্ত্রী? মনে রাখবে, পররাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রী একই ব্যক্তি হন। ঠিক আছে, তাহলে এখনকার দিনে এই জায়গায় তাহলে বলবে স্যার এখনকার দিনে আলাদা এস জয়শঙ্করকে যে করা হয়েছে, তাই তো? এস জয়শঙ্করকে করা হয়েছে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর যে ডিউটিটা হচ্ছে কিন্তু বিদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, এটা ভালো করে বুঝবে। যে আজকে হয়তো কেউ কেউ বলবে যে মোদি সে তো কিছু করেনি দেশের জন্য, দুদিন ছাড়া ছাড়া বিদেশে বিদেশে ঘুরতে যায়, লাখ টাকার সুদ করে ঘুরতে যায়, টাকা পয়সা নষ্ট করছে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর কাজই হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী অন্য দেশের সাথে সম্পর্ক রাখা। বলে হ্যাঁ স্যার আপনি স্যার বলছেন, তাহলে দেশের কাজ কে করবে? তাহলে তার জন্য রয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল প্রথম? সর্দার বল্লভভাই প্যাটেল। বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। তার মানে এই ডিসিশনটা কি খুব ভুল ছিল? সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রাইম মিনিস্টার না করে হোম মিনিস্টার বানানো কি খুব ভুল ছিল? অ্যাকচুয়ালি যদি ভেবে দেখো, সেই সময় ইন্ডিয়াকে ইউনাইট করাটাই বড় প্রয়োজন ছিল। ঠিক আছে, তো সর্দার সেই সময় অনেকেই হয়তো বলবে যে প্যাটেলকে যদি প্রথম প্রধানমন্ত্রী করা হতো তাহলে দেশের কি বলে হচ্ছে চিত্র অন্যই হতো। এগুলো বোগাস কথাবার্তা। ঠিক আছে, তাহলে সেই সময় হচ্ছে এগুলো কি বলতো পলিটিক্যাল কথাবার্তা। কারণ প্রথমত সর্দার বল্লভভাই প্যাটেলকে প্রথম প্রধানমন্ত্রী করা যেতই না, তার একটা বড় কারণ যে সেই সময় প্রথমবার এতে কিন্তু কোনো নির্বাচন হয়নি। সেই সময় কংগ্রেসের ওয়ার্কিং কমিটিরা সিদ্ধান্ত নিয়ে ইন্টারিম গভর্নমেন্টের যে প্রেসিডেন্ট নির্বাচিত করেছিল। তাহলে আচ্ছা আমি মেনে নিলাম বল্লভভাই প্যাটেলকে প্রধানমন্ত্রী করে দেওয়া হলো, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা কে করবে? কেউ কি সেই সময় এলিজিবল ছিল বল্লভভাই প্যাটেলের মতো? ছিল না। তার মানে তোমার আগের ডিউটি কি নিজের ঘর সামলানো না বাইরে সামলানো? যে দেশে প্রথমে নিজের বাইরে সামলাতে গেছে তার অবস্থা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা বড় কথা। ঠিক আছে, আর আমাদের রাজেন্দ্র প্রসাদকে কি দেওয়া হলো? রাজেন্দ্র প্রসাদ সেই সময় কে ছিল? রাষ্ট্রপতি তো নাকি? রাষ্ট্রপতি। ভেরি গুড, কৃষি মন্ত্রী। মনে পড়ছে? সেই সময় রাষ্ট্রপতি পদ ছিল বাবা, সংবিধান তৈরি হয়েছিল 1947 সালে। না স্যার, না। তিনি তখন খাদ্য এবং কৃষি মন্ত্রী ছিলেন, রাজেন্দ্র প্রসাদ। ওকে, কারণ কাজে সে তো বাবা যাই হোক, রাজেন্দ্র প্রসাদের কথা আর বলে লাভ নেই। ঠিক আছে, আচ্ছা প্রথম শিক্ষামন্ত্রী কে ছিল? আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ প্রথম শিক্ষামন্ত্রী ছিল। প্রথম শ্রমমন্ত্রী কে ছিল, লেবার মিনিস্টার? জগজীবন রাও। জগজীবন রাম। তার মেয়ে কে? জগজীবন রামের মেয়ে। প্রথম মহিলা স্পিকার কে? মীরা কুমার। মীরা কুমার। ঠিক আছে, তাহলে মীরা কুমার জগজীবন রামের হচ্ছে মেয়ে। ঠিক আছে, মাথায় ঢুকিয়ে রাখবে। তার মেয়েও কিন্তু প্রথম, তার বাবাও কিন্তু প্রথম, দুটো দিক থেকে। ওকে, তো যাই হোক, প্রথম সব মন্ত্রী পেলাম। প্রথম ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী? সর্দার বলদেব সিং। প্রথম ডিফেন্স মিনিস্টার, প্রতিরক্ষা মন্ত্রী। প্রথম স্বাস্থ্যমন্ত্রীকে, হেলথ মিনিস্টার? রাজকুমারী অমৃতা কৌর, অমৃত কৌর। রেলমন্ত্রী? মমতা ব্যানার্জি নাকি? জন মাথাই। জন মাথাই।
মমতা তো মাঝে মাঝে এমন এমন কথা বলে, ভাই আমি রেলমন্ত্রী সেই সব রেল পাতটা বিছিয়েছিল গো। আচ্ছা, প্রথম অর্থমন্ত্রী আর কে সম্মুখম চেট্টি। আচ্ছা, প্রথম হচ্ছে আইনমন্ত্রী, ল মিনিস্টার। ভাবতে হচ্ছে। ডক্টর বি আর আম্বেদকর। প্রথম শিল্পমন্ত্রী, শ্যামাপ্রসাদ মুখার্জি। ওকে। আচ্ছা, আর হচ্ছে বাণিজ্য মন্ত্রী, সি এইচ ভাবা। হুমি জাহাঙ্গীর ভাবা নয়, হ্যাঁ, সি এইচ ভাবা। বলো, এটা হচ্ছে ভারতের স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভা। এটা আমরা টোটাল কমপ্লিট করলাম। শেষে আমি একটু গভর্নর জেনারেল আর ভাইস রয়ের ব্যাপারগুলো আমি একটু জাস্ট একটা ছক করে লাস্টে লিখে দেবো, কিভাবে বুঝতে তোমাদের সুবিধা হয়। জানো, আমি তোমাকে একটা দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট করে নেবে, সুবিধা। বলো, হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মুছে দিলাম তাহলে। তাহলে দেখো, খুব ভালো করে জিনিসটা একটু বুঝবে। তাহলে প্রথম পোস্ট ছিল বাংলার গভর্নর। তাহলে বাংলার গভর্নর থেকে পোস্ট হলো কি বাংলার গভর্নর জেনারেল। ওকে, এরপরে কি হলো, বাংলার গভর্নর জেনারেল থেকে কি হলো ভারতের গভর্নর জেনারেল। ওকে, তো তারপর কি হলো, ভারতের গভর্নর জেনারেল ভারতের ভাইস রয়। তারপরে কি হলো, ভাইস রয় কি হলো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। এবার এগুলোর মধ্যে যে ট্রানজিশন পিরিয়ড আছে সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। তাহলে বাংলার গভর্নর থেকে বাংলার গভর্নর জেনারেল হওয়া ব্যক্তি কে বলো? ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, মানে সাল এখনো কোন অ্যাক্ট বলছি না, ঠিক আছে, পরে বলবো। তারপর বাংলার গভর্নর থেকে প্রথম ভারতের গভর্নর জেনারেল হলো কে? উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিক। ভেরি গুড, লর্ড উইলিয়াম বেন্টিক। আচ্ছা, গভর্নর জেনারেল থেকে প্রথম ভাইস রয় হলো কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং। কার্জন কোথায় বাবা? আচ্ছা, ভাইস রয় থেকে গভর্নর জেনারেল মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন। তাহলে যদি প্রশ্ন আসে বাংলার গভর্নর মানে বাংলার শেষ গভর্নর কে? ওয়ারেন হেস্টিংস। ওকে, তাহলে বাংলার শেষ গভর্নর কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে বাংলার শেষ গভর্নর জেনারেল কে? লর্ড উইলিয়াম বেন্টিক। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? উইলিয়াম বেন্টিক। ভারতের শেষ গভর্নর জেনারেল কে? লর্ড ক্যানিং। ভারতের
প্রথম ভাইসরয় কে? লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় কে? লর্ড মাউন্টব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে? লর্ড মাউন্টব্যাটেন। এবার এগুলোর মধ্যে একটা আমি এক্সট্রা জুড়বো, প্রথম বাংলার গভর্নর কে? কারণ এগুলোর মধ্যে ট্রানজিশনের প্রথম ব্যাপারটা নেই, তাহলে প্রথম যদি বলা হয় সেই কে? লর্ড ক্লাইভ। ক্লাইভ। ঠিক আছে, যেহেতু এখানে এর মধ্যে ঢুকবে না লিস্টের মধ্যে, তাহলে প্রথম লর্ড ক্লাইভ। আর শেষ স্বাধীন ভারতের গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। শেষ, ঠিক আছে, উনি হচ্ছেন শেষ ভারতীয় গভর্নর জেনারেল। তাহলে ট্রানজিশন গুলো বুঝলাম। এবার আমাদের লাস্ট কফিনে শেষ পেরেক কোথা, কোন অ্যাক্টের মাধ্যমে? এটা হলো প্রথমটা ওয়ারেন হেস্টিংস। রেগুলেটিং। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের রেগুলেটিং অ্যাক্ট। কত সাল? 1773। আর উইলিয়াম বেন্টিক কবে হলো, কোন অ্যাক্টের মাধ্যমে? চার্টার অ্যাক্ট 1833। চার্টার অ্যাক্ট 1833। ভেরি গুড। ক্যানিং কিসের মাধ্যমে হলো? ভারত শাসন আইন 1858। আর লর্ড মাউন্টব্যাটেন কবে হলো? ভারতের স্বাধীনতা আইন 1947। বলো, এটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে দেখো পুরো গল্প এর মধ্যে লেখা আছে, ভুল হবে না তো? বলো, এরকম ভাবে ছক করবে, দেখো কিচ্ছু ভুল হবে, মনে থাকবে আশা করি প্রত্যেকের। স্যার লর্ড ক্লাইভটা কি বললেন? লর্ড ক্লাইভ হচ্ছে প্রথম বাংলার গভর্নর, বাংলার প্রথম গভর্নর। হয়েছে? স্যার ওকে, তাহলে মোটামুটি নেক্সট ডে তাহলে আমরা হচ্ছে এর হচ্ছে এমসিকিউ ডিসকাশন করব, ঠিক আছে? আচ্ছা, এই টপিকটা বলেছিলে তোমরা একবার করিয়ে দিতে। আচ্ছা, আর কি টপিক বলো তো তোমরা করাতে বলেছিলে? বলো। আচ্ছা, তোমাদের হচ্ছে সিটিজেন, তোমাদের হয়েছে স্টেট রিঅর্গানাইজেশন হয়েছে, তারপর সিটিজেনশিপ হয়েছে, ফান্ডামেন্টাল রাইটস হয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস, ডিপিএসপি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, গভর্নর, চিফ মিনিস্টার, এগুলো হয়েছে তো? হ্যাঁ স্যার। স্যার আচ্ছা, তারপর হচ্ছে আমাদের জুডিশিয়ারি, সুপ্রিম কোর্ট, জুডিশিয়ারি। হ্যাঁ স্যার আচ্ছা, তোমাদের এটা কি বলে, তোমার হচ্ছে পঞ্চায়েতি রাজটা স্যার করিয়েছে, পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েত মিউনিসিপাল। করেছিলেন ওই আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল। স্যার এটা একবার একটু রিভাইজ করিয়ে দেবেন স্যার, পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজটা তো কই এই ব্যাচে হয়নি। আচ্ছা, পঞ্চায়েতি রাজটা হয়নি। আচ্ছা, পঞ্চায়েতি রাজ আর কি বলো, এটা রিভাইজ করিয়ে দেবো। আর কি বলো?
আর তোমাদের হচ্ছে অ্যামেন্ডমেন্ট গুলো করেছিলাম, সংশোধন। হ্যাঁ 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 স্যার কেসগুলো কিন্তু হয়নি, মানে কেসগুলো বলেছিলেন করাবেন। ও আচ্ছা, কেসগুলো, আচ্ছা কেশবানন্দ ভারতীর কেসগুলো। হ্যাঁ আচ্ছা দেখো, কেসগুলো দেখো আমি করিয়ে দেবো একটু, কিন্তু কি বলতো কেস থেকে খুব একটা কোশ্চেন আসে না, বাট তোমাদের একটু জানার যতটা দরকার কেসগুলো করিয়ে দেবো। আচ্ছা তাহলে এক কাজ করি, নেক্সট ডেটে আমরা হচ্ছে এই যে অ্যাক্ট গুলো করলো, সেই অ্যাক্ট গুলোর উপরে এমসিকিউ আলোচনা করব, তারপরে একটু টাইম থাকবে সেখানে আমরা কেসগুলো ডিসকাস করে নেবো, কারণ কেসের জন্য আমার প্রচুর বেশি টাইম লাগবে না। এটা আমরা পরের দিন করে নিই, অ্যাক্ট আর এমসিকিউ এই পার্টটা, তারপরে ডেটে আমরা পঞ্চায়েতি রাজটা রিভিশন করব, ঠিক আছে? পড়া হবে। হ্যাঁ স্যার ঠিক আছে।